বন্ধু বসো বসো। কি অবস্থা দোস্ত? কেমন আছো? এই যে তোমাদের কি অবস্থা? এই তো। কি অবস্থা দোস্ত? বসো। দোস্ত রাগ করলাম, তুমি তো আমগরে পর ভাবো। আরে সামিনের কাছ থেকে শুনলাম তুমি নাকি সুমিতে টাকা ইনভেস্ট করে দ্বিগুণ টাকা করে ফেলো। আরে বেটা, আমাদেরও তো টাকা ইনভেস্ট করার ক্ষমতা আছে, আমাদেরও তো লাভের দরকার আছে, তাই না? এই জন্য তো করে ডাকলাম। এখন বল কে কত টাকা আনছিস? এই টাকা দাও। এখানে জনের 2 লক্ষ, আমার 1,30,000, হৃদয়ের 50,000, রবিনের 2 লক্ষ। 2 লক্ষ টাকা। কিরে রফিক, এই সমিতি এত লাভ কিভাবে দেয়? ব্যবসার গোমর কেউ কাউরে বলছে শুনছস? আর তোর যদি সন্দেহ লাগে তাহলে তুই তো টাকা নিয়ে জাগা ল। না না, ব্যবসা করতে গেলে একটু রিস্ক তো নিতেই হয়। দেখছস বুদ্ধিমানের মতো কথা বলছে। চুপ থাক, অত মাত্র 50,000 টাকা। আমার আমরা তো জনির বেশি হচ্ছে 2 লক্ষ টাকা করে। সাবধানে দেখিস ভাই। ঠিক আছে, টেনশন করিস না, তোরা জায়গা আমি দেখবো না। হ্যাঁ বন্ধু আসি তাহলে। হ্যাঁ বন্ধু থাকিস, হ্যাঁ? সাবধানে দেখিস। হ্যাঁ দেখো না। স্যার। হ্যাঁ বল। এই যে পেট্রোল আনার পর ভাঙতি টাকা ফিরছিল, এই যে রেখে দাও তো। ও হাশেম স্যার। এসিটা মনে হয় একটু কম ঠান্ডা হচ্ছে। জি স্যার, ইঞ্জিনেও একটা শব্দ হইতেছে। আর কাজ করো, কালকে সিদ্দিক সাহেবের গ্যারেজে একটু দেখাও, ঠিক আছে? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রফিক শোনো, তুমি আর কথা বাড়ায়ও না। আমি তো তোমার আগেই জানাইছি 10 লাখ টাকার নিচের স্কিম অফিস বন্ধ করে দিচ্ছি। ভাই প্লিজ ভাই, একটু একটু দেখেন না ভাই, প্লিজ ভাই। আমার বন্ধু বান্ধব অনেক আশা করে আমার কাছে টাকা দিয়েছে ইনভেস্ট করার জন্য ভাই। আমার কাছে সব মিলাই 7 লাখ টাকার মতো হবে ভাই। একটু চেষ্টা করেন ভাই, অল্প কিছু টাকাই তো কম। আর আপনি তো সমিতির ম্যানেজার ভাই, আপনি চাইলেই পারবেন ভাই। দেখেন না প্লিজ ভাই। আমি সমিতির ম্যানেজার ঠিক আছে, আমি তোমার বিশেষ পছন্দ করি। যখন সুযোগ ছিল তোমার আমি 1 লাখ টাকার স্কিমও দিছি, দ্বিগুণ লাভও দিছি। এখন আর সম্ভব না, অফিস 10 লাখ টাকা নিচের স্কিম বন্ধ করে দিছে। আরে এটাতে তার সুবিধা হইলো, এখন তো 2 মাস লাগবো না, 1 মাসে দ্বিগুণ পাবা। কি বলেন ভাই, 1 মাসে দ্বিগুণ? হ তুমি 7 লাখ টাকা জোগাড় করছো, আরো 3 লাখ টাকাও পারবা। 10 লাখ টাকা মিলাইয়া আমারে ফোন দিও। এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ পরে কথা হবে, পরে কথা হবে। ভাই ভাই হ্যালো 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 ভাই, ভাই একটু শুনেন না। হ্যালো হ্যালো। সোনাইরা আবরার ওরা কই? ওরা খাবে না? রাত তো হলো। ওরা খাবে, তুমি খাও, ওদের খাবার আসছে। খাবার আসছে মানে? ওরা অনলাইনে অর্ডার করেছে। সুনেরা বলল বাই 1 গেট 1-এ একটা মজার খাবার এসছে, আসলেই ওরা খেয়ে নেবে। এইসব বাহানা করে বারবার এরকম অনলাইনে অর্ডার দিয়ে খাবার খাওয়াটা কি ঠিক? আরে ওরা দুজনেই তো বাইরের খাবার খুব পছন্দ করে, এখন আমি কি করব? কয়েকদিন পরে যখন শরীর খারাপ করতে থাকবে তখন বুঝবা, তখন কিন্তু বলতে পারবা না যে আমি কি করব। হয়েছে হয়েছে, এখন তুমি খাও তো, আরেকটা মাছ দেই। দাও। এই বাড়িতে তো মাছ সবজি কেউ খায় না। মাছ আর সবজি খেলে যে কি হয় আমি এটাই বুঝতে পারি না। তাদের পছন্দ কি? ওই পোলট্রি চিকেন। খবরের কাগজ তো পড়ো না, পোলট্রি চিকেন মানেই হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক, মরবে, সব মরবে। আচ্ছা শোনো, ওই যে হাসিমের মেয়ের বিয়ের গয়নার অর্ডার দিয়ে এসেছি, 25,000 টাকার মতন ডিউ আছে, ওইটা আনার সময় লাগবে। আরে দেরি আছে তো, সেটা তো প্রবাসী, মালয়েশিয়া থাকে, দেশে আসবে তারপরে না। আরে গয়না বানাতে সময় লাগে না,
আজকে মার্কেটে গিয়েছিলাম, একটা ডিজাইন দেখে আমার খুব পছন্দ হয়েছে, অর্ডার করে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও টাকা। আল্লাহ মাহবুব। এই যে শারমিন রে দিয়ে আমাদের আত্মীয় স্বজনের একটা লিস্ট বানাইছি, দেখো তুমি কারে কারে রাখবা। আমার একমাত্র মাইয়ার বিয়া, ইচ্ছা তো হয় সবাইরে রাখি, কিন্তু সামর্থ্য তো নাই। আব্বা আসছো? আমার একটা কথা ছিল। বল। আব্বা বলতেছিলাম কি, আমার এই ব্যবসার জন্য কিছু টাকা দরকার ছিল। টাকা? কত টাকা? বেশি না আব্বা, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? কি কস? এত টাকা কোথায় পাবো? কয়দিন আগেই না এই উত্তরখানে জমি বন্ধক দিয়ে টাকা নিলাম, সেই টাকা তোরে দিলাম, আবার টাকা। এই শুনছো, তোমার ছেলে কি কয়? আচ্ছা চাইতেছে দাও না, ও তো ব্যবসায় দিন দিন ভালোই করতেছে। এই যে ছাদটা মেরামত করলো, বাসায় এলইডি টিভি কিনলো, এগুলো তো ব্যবসার লাভের টাকা দিয়েই করছে নাকি? আব্বা আমি কিন্তু ভালো একটা ব্যবসা পাইছিলাম। জমি বন্ধকের যে টাকা আছে সেই টাকা তো শারমিনের বিয়ের জন্যই লাগবে। আব্বা কইতেছিলাম যে শারমিনের বিয়ের টাকা। একদম চুপ, এই টাকায় হাত দেওয়া যাইব না। আব্বা তুমি রাগ করতেছো কেন? শারমিনের বিয়ে তো দেরি আছে, আর ছাড়া ছেলে তো বিদেশ, ও আসুক ভিসা পাক, সেটারও তো সময় আছে। আর আমার একমাত্র বোনের বিয়ে, আমি কি যাতাভাবে হতে দিব? ব্যবসায় লাভের টাকা দিয়ে এলাকাবাসী সহ সব আত্মীয় স্বজনকে ডাক দিব, কোনো কমতে রাখবো না। ছেলে থাকে বিদেশে, আমাদের একটা মান সম্মান আছে না, কি বলিস? আমার কোনো মান সম্মান নাই, এই টাকা দিয়ে আমি ব্যবসা করতে দেব না। তা থাকবা কেন? তুমি যেরকম ছিলে সেরকমই তো থাকবা। ড্রাইভার আছো, ড্রাইভারই থাকবা। তোমার আশপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই কত বড় উপর জায়গায় চলে গেছে। যারা ড্রাইভার ছিল তারাও আজকে নিজের গাড়ি কিনছে, আর তুমি যেখানে তা সেখানে আসো। তোমার কি মনে হয় আমি তোমার মতো থাকবো? আমার একটা মান সম্মান আছে, আমি কিছু করতে চাই। মান সম্মান ছাড়া এটা চলে না কোনো কিছু। টাকা না থাকলে কেউ সম্মান দেয় না। ছাত্র গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ বাবা, ঘুম ভালো হয়েছে। এখনকার সকালে একটু শীত শীত করে তো, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর একটু ঘুমাতে এত তাড়াতাড়ি উঠলে কেন? আর একটু ঘুমালে তো তোমাকে পেতাম না, তুমি তো অফিস চলে যাবা, তখন আমার কথাটাই বলা হতো না। কি কথা বলবে আমার মামনি? আমার যে স্কুলের ফ্রেন্ডের গ্রুপটা আছে না, ওরা এই উইন্টার ভ্যাকেশনে ইউরোপ ট্যুরে যাবে। বাবা আমিও যাব। ইউরোপ যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে বাবা, ওরা তো আমার স্কুল টাইমের ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা মা, যে থ্যাংক ইউ বাবা। বাবা তুমি শুধু তোমার মেয়েকেই ভালোবাসো, গত মাসে আপুকে নতুন ফোন কিনে দিয়েছো। জেলাস জেলাস। সুনেরা বেশি বেশি হচ্ছে কিন্তু। ঠিক আছে আপু, বলো তোমার কি চাই? বাবা আমি তো আগেই বলেছি অ্যাপেল ভিশন প্রো নিব, কিন্তু তুমি তো দিলে না। প্রাইস কত এখন? ওয়েট বলছি। বাবা 540K, এখন ডিসকাউন্ট দিয়ে 460K। ঠিক আছে, এবার শেষ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আমি জুনায়েদকে বলে দিচ্ছি, তুমি নিজে ওর সাথে গিয়ে পছন্দ করে কিনে নিও। আমার কথাটা মনে আছে তো জানাব? তোমার আবার? ও মা, কাল রাতেই তো বললাম হাসিমের মেয়ের জন্য গয়না। আর শোনো না, আগামী সপ্তাহে না মিসেস সাইমার ওই বাড়িতে কিটি পার্টি হবে, সেটার জন্য কিছু শপিং টপিং আছে প্লিজ। আর তাছাড়া আমার পার্লার তো আছেই। সুজাতা, বুঝতে পারছি না, তোমার বয়স যত বাড়ছে তোমার ছেলে মানুষকেও তত বাড়ছে। আচ্ছা, এই বাড়িতে যে আমি একটা মানুষ আছি, আমার খোঁজ খবর কেউ রাখে? রাখো তোমরা। আমারও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে নাকি? না না, আমার ইচ্ছা অনিচ্ছা কেন থাকবে? আই এম জাস্ট এ এটিএম মেশিন, তাই না? কমান্ড দিবা টাকা বেরোবে, কমান্ড দিবা টাকা বেরোবে, তাই তো? দেখেছিস তোরা তোদের বাবা কি বলল? আমার নাকি বয়স বেড়েছে, আমি নাকি বুড়ো হয়ে গেছি, এখন আর আমাকে অত ভালো লাগে না। ঠিক আছে, আমি আমার বাপের বাড়িতে চলে যাব,
ওইখানে আমার ভাইরা আমাকে অনেক যত্ন করে রাখবে। আমার ভাইরা এখনো আমাকে খুকুমণি বলে ডাকে। যাবো চলে, থাকবো না তোমার এখানে। তোমার কোথাও যেতে হবে না, একদিন আমিই চলে যাব, অনেক দূরে হারিয়ে যাব, খুঁজেও পাবে না। স্যার এখন কি বের হবেন? হ্যাঁ, ওই গাড়ির এসিটা ঠিক হয়েছে? জি স্যার, হয়েছে। ঠিক আছে, তুমি এসিটা স্টার্ট করো, আমি আসছি। স্যার আপনি প্রেশার ওষুধ খেয়ে নেবেন, আপনি প্রায় ভুলে যান। ঠিক আছে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল কানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল কানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি। ইস, গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। এই শীতে গাড়িতে কেউ এসি ছাড়ে? আরে মা থামো না, এখন বিছানায় শুয়ে থাকো। না, কালকে আমার ডিউটি আছে, ডিউটিতে যাওয়ান লাগবো। আমি কালকে তোমার ডিউটিতে যাইতে দিব না। না রে মা, কালকে যাওয়ানই লাগবো। আমার স্যারে সাইটে যাইব, বিদেশ থেকে পার্টি আইব। তোরা তো জানোস সারা আমারে সারা চলতে পারে না। আচ্ছা কালকের দিন আসুক, আগে সকাল হোক, তখন দেখা যাবে। সুজাতা, কি হয়েছে? আমার একটা পিপিএম ফাইল ছিল, খুঁজে পাচ্ছি না। এটা? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। আর তুমি? আসলে তুমি ভোলা মন হয়ে যাচ্ছ। বয়স আমার না তোমার বাড়ছে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। কাল সন্ধ্যায় এই ফাইলটা আমাকে দিয়ে বললে রেখে দাও, আর এখন তুমি ভুলে গেছো। লাভ ইউ ডার্লিং। এখনো বাসো? সুজাতাকে ভালোবাসতাম আমি, এখনো কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা। অবসর তবু নেই, তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে। এখন শেলফে চারবাক ফ্রয়েড, প্লেটো, পাভলভ ভাবে। সুজাতাকে আমি ভালোবাসি কি না, পুরনো চিঠির ফাইল কিছু আছে, সুজাতা লিখেছে আমার কাছে। কিরে মা, কিছু বলবি? আমি সরি বাবা, কেন রে মা? আমরা সবাই তোমার প্রতি ভীষণ কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। দেখো বাবা, তোমার জন্য কি গিফট এনেছি। আমাকে খুশি করার জন্য গিফট লাগবে না মা, প্রতিদিন একবার করে খোঁজ নিস, তাহলেই হবে। ঠিক আছে বাবা, খোঁজ নিব। এখন খুলে দেখো তো তোমার জন্য কি এনেছি। দেখি দেখি। ওয়াও, ঘড়ি! পরিয়ে দে, পরিয়ে দে। ওয়াও, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আমি আপনার ড্রাইভার হাশেমের ছেলে। বাবার শরীরটা একটু খারাপ, এই জন্য আমরা আসতে দিইনি। উনি আসতে খুবই জোর করছিল। ও, শরীর কি খুব বেশি খারাপ? জি, রিপোর্টে ডেঙ্গু এসছে, ডাক্তার বলেছেন রেস্ট করতে। ডেঙ্গুর প্রকোপটা খুব বেড়েছে, সাবধানে থাকতে হবে। জি।
গাড়ি তো তুমি ভালোই চালাও। আমি আমার আব্বার কাছ থেকে গাড়ি চালানো শিখেছি। তোমার আব্বা খুব ভালো গাড়ি চালান, উনি নিজেও খুব ভালো মানুষ। তোমার কি পড়াশোনা শেষ? জি, মাস্টার্স শেষ করেছি, এখন ব্যবসার জন্য চেষ্টা করছি। ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো। বলো তো এই কথাটা কে বলেছে? প্রফুল্লচন্দ্র রায়, প্রখ্যাত বাঙালি দার্শনিক, রসায়নবিদ, শিক্ষক এবং কবি। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। দারুণ দারুণ, এগিয়ে যাও, তুমি পারবে। চাকরি করব না, চাকরি দেব, এটাই তরুণদের স্লোগান হওয়া উচিত। তরুণ প্রজন্মকে চাকরি খোঁজার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে না দিয়ে নিজের ভাগ্য নিজেকেই গড়ে তুলতে হবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. রফিক, রফিক, নাস্তা খাইতে আয়। এই শোন, তোর বোনের তো হবু জামাই চলে আসছে, তোর আব্বারে ওরা আজকে ডেকে পাঠাইছে, তো তুই তো আব্বার সাথে যা। আমি যাইতে পারবো না, আমার কাজ আছে, গেলাম। নাস্তাটা খাইয়া যা, দেখছো ছেলের অবস্থা। শোনো, আমিও যাই। আর এই যে শারমিনের বিয়ের জন্য কোথায় কি গয়না বানাইতে দিছো একটু খোঁজ খবর করো। বেশি কিছু লাগবে না, আমার স্যারের বউ মানে ম্যাডাম শারমিনের জন্য কিছু গয়নার ব্যবস্থা করছে, চিন্তা করো না। তুমি সাবধানে যেও, আর তোমার শরীর কিন্তু দুর্বল, রাস্তায় ডাব পেলে একটা ডাব কিনে খেও। অত ভাইব না, আমি ঠিক আছি, যাই। যাই রে মা। যা, তোর আব্বার সাথে গেটটা লাগাই দিয়ে আয়। কি হয়েছে ভাই? কি হয়েছে? দেখি দেখি ভাই, দেখি দেখি। অফিস তো এখানে ছিল, অফিস কি হলো? আমার 10 লাখ ভাই। আপু ভাই, আপনার সাথে এখানে দেখলাম আমি। আরে ভাই, আমিও তো আপনার মতন ডাবল লাভের আশায় টাকা ইনভেস্ট করেছিলাম, এখন তো সব টাকা নিয়ে ভেঙে গেছে। শারমিন,
শারমিন। জি আম্মা। শারমিন, টাকাগুলো কই রাখছি? টাকাগুলো তো আমি এখানেই রাখছিলাম। কি বলো? এখন পাইতেছি না যে। আমি তো এইখানেই রাখছিলাম। ওই দিকটা দেখছো? দেখতেছি তো, কিন্তু এগুলিতে তো কোথাও পাইতেছি না। আমি তো এই ড্রয়ারের ভিতরে ঢুকায় রাখছিলাম মনে হয়। রুমটা দেখছো আম্মা? না, ওই রুম তো দেখিনি, আমি তো এইখানেই রাখছিলাম রে। তুমি ওই রুমে যাও, আমি এখান থেকে তুই একটু এখানে দেখ। হ্যাঁ, আমি ওই রুমে দেখি। আরে তোর বাবা তোর জন্য কত কষ্ট করে টাকাগুলো জমা করছে তোর বিয়ার লাগা। কান্দিস না জোরে, চুপ চুপ চুপ, কান্দিস না। লোকটা, মানুষটা এগুলো জানলে বাঁচবো না। কান্দিস না, কান্দিস না। তোর বাপের কত অসুখ গেল, তাও টাকাগুলো খরচ করে নাই। তোর ভাই কত করে চাইলো, তাও টাকাগুলো দেয় নাই। বল, তোর ভাই কই রে? তোর ভাইরে যে বাড়িতে দেখতাছি না। এই তো হাত তো কি করতেছিস? এই রফিক, কি করতেছিস? কি টাকা দে, 1 কোটি টাকা দিবি। আরে কোথা থেকে টাকা দিবি? ওরা তো ভাইগা গেছে। আরে আমি ওরা আগেই সন্দেহ করছিলাম তুই এক্ষুনি টাকা দিবি। তোরা আমি বিশ্বাস করি না, তুই টাকা দে, টাকা বের কর। বলতেছি না টাকা দিতে পারবো না, ওরা ভাইগা গেছে। রফিক, তুই ভালো করে বুঝতেছস তোর অবস্থা কোন পর্যায়ে যাইতাছে। তোকে 2 দিনের সময় দিলাম, 2 দিনের ভিতরে টাকাগুলো ফেরত দিবি। 2 দিনের মধ্যে আমি পারুম না। কেন পারবি না? কেন? ধর, আরে ধর। আরে আরে যা, তোরা 7 দিনের সময় দিলাম, 7 দিনের ভিতরে আমার টাকাগুলো ফেরত দিবি। যা। হ্যাঁ হ্যাঁ। শেষ, সব কিছু শেষ আম্মা, সব। ওরা আমার টাকা নিয়ে পলাইছে আম্মা, সব টাকা নিয়ে পলাইছে। সবাইরে বিপদে ফেলছি আম্মা, আমি তোমাদেরও বিপদে ফেলছি আম্মা, তোমাদেরও ফেলছি। আচ্ছা আম্মা, আমি যদি অনেক দূরে চলে যাই, বহু দূরে, যেখান থেকে চাইলেও ফেরা যায় না, তোমাদের কি অনেক কষ্ট হবে? অনেক সমস্যা হবে আম্মা, অনেক। চুপ, একদম চুপ, বাজে কথা বলবি না। দেখ রফিক, দেখ কি অন্ধকার, কালো গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু
কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ অথচ একটু পরেই সকাল হবে, ভোরের আলো ফুটবে, সূর্য উঠবে, চারিদিকে আলো আর আলো। একটু ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। এই নাও চা আব্বা। দে। আব্বা তুমি কই যাও? ডিউটি আছে রে মা। সেদিন না রহিমদের বাসায় গিয়ে অসুস্থ হয়ে গেলা, আর ডাক্তার তোমারে কি কইছে? রেস্ট নিতে কইছে না? কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। নে ধর। অন্তত চাটা খায়া যাও। না রে, আর খাবো না, আমি যাই। আমি না, আসতেছি। হ্যাঁ আমি ডিউটিতে যেতেছি, যাই। এখনই যাইতেছো? হ্যাঁ এখনই যাইতে হবে, সাড়ে দেরি হয়ে যাবো। আমি গেলাম। সাবধানে যাইও। আচ্ছা। কি হইলো তোমার? আব্বা তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? না না না, অস্থির হইস না, হঠাৎ একটু মাথাটা চক্কর দিল। না তোমার আর যাওয়ার দরকার নেই অফিসে। ও দাগ আজকে ডিউটিতে, তুই যা রফিক। আচ্ছা তোর আবার পারবো? আমি পারবো, তুমি চলো, আসো ভেতরে আসো। আচ্ছা সাবধানে গাড়ি চালাইছি। জুনায়েদ, আমি তোমাকে সবসময় বলেছি ট্যাক্সের বিষয়ে আমি ক্লিয়ার থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুক আসুক 60 লাখ, আমি তো দিতে রাজি আছি। দেখো, আমি চাই না আমার কোনো এমপ্লয়ি ট্যাক্স পে না করে জব করুক। শোনো, যেটা আইন সেটা মানতেই হবে। তুমি ফাইল রেডি করো। ঠিক আছে। দেখেছিস, তোর বাবা বলতো না একদিন সে চলে যাবে, হারিয়ে যাবে, আর ফিরে আসবে না। সত্যি সত্যি লোকটা হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা তাকে এত জ্বালাস যে সে সত্যি সত্যি হারিয়ে গেল। চুপ করো তো মা, তুমিও কম জ্বালাও না। তোমার ছেলে তোমার স্যারকে নিয়ে কোথায় গেল? হ্যাঁ ম্যাডাম, আমিও তো আমার ছেলে রফিকের ফোন বন্ধ পাচ্ছি। হাসিম আঙ্কেল, বাবা তো বিকেলে অফিস থেকে বের হয়েছে, তাছাড়া আজকে তোমার বার্থডে, বাবার তো দেরি করার কথা না। দেখেন এখন রাত 3টা বাজে। আচ্ছা, বাবা অফিস থেকে বাসায় ফেরার পথের হসপিটালগুলোতে আমরা খোঁজ নিতে পারি না? কি বলছিস? হসপিটাল? তোর বাবা হসপিটালে কেন যাবে? যেতেই তো পারে, অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট। চুপ কর, যত সব অলক্ষণে কথাবার্তা। ম্যাডাম, থানায় ফোন দিলে হয় না? থানায় ফোন করবো? হ্যাঁ ম্যাডাম। মা ফোন পাচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ কি? ম্যাডাম ম্যাডাম মা, হ্যালো হ্যালো
নাস্তাটা খায় নেন। তোমার আব্বা একজন ফেরেশতার মতো ভালো মানুষ, আর তুমি কি না বইটার মধ্যে খাওয়া গেছে সব সবাই। আব্বার কাছে ব্যবসার জন্য টাকা চেয়েছিলাম, কেউ আমার দেয় নাই, কেউ দেয় নাই। বোনের বিয়ের জন্য জমানো টাকা চুরি করে ব্যবসায় দিলাম, হারাইলাম, সব হারাইলাম আমি। ফ্রড, সবাই ফ্রড, সবাই। এখন তুমি কি চাও? টাকা চাই আমি, দেন টাকা দেন আমারে। টাকা দিয়ে করবেটা কি? ব্যবসা, আমি ব্যবসা করব। তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম ভেবেছিলাম তুমি খুব ঠান্ডা মাথার মানুষ, না তুমি খুবই শর্ট টেম্পার্ড। এত অধৈর্য হলে ব্যবসা করা যায় না। জ্ঞান দেন না আমাকে, জ্ঞান না দিয়ে টাকা দেন। আপনি সেদিন নিজে বলছিলেন যে তরুণ প্রজন্মকে এই চাকরি খোঁজার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বলেছিলেন না নিজের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে তুলে দেওয়া যাবে না, নিজের ভাগ্য নিজেকেই করতে হবে। কই দেন, এখন টাকা দেন, আমি নিজে আমার ভাগ্য করব, আমি ব্যবসা করব। পারবে না, তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। সেজন্য তোমাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধৈর্য ধৈর্য, আর কত ধৈর্য ধরবো আমি? তোমার মধ্যে এই একটা জিনিসের খুব অভাব দেখছি, ধৈর্য। শোনো, জীবন পানির মতো সহজ না, কোনো সংক্ষিপ্ত রাস্তা দিয়ে জীবন চলে না। এই আমাকে দেখো, অনেক কষ্ট করে আমি আজকের এই জায়গায় পৌঁছেছি। সেই সফলতার পরে না সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু আমার ভালো কথার প্রয়োজন নেই, আমার প্রয়োজন টাকার। আর সেটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে। চুপ করো বেয়াদব! তোমাকে আমি 100টা সহজ রাস্তা দেখিয়ে দিতে পারি ব্যবসার জন্য, টাকা জোগাড় করার জন্য। সেজন্য কাউকে কিডন্যাপ করতে হয় না। বুঝতে পারছি ওই যে ওটিটিতে সস্তা বাংলা ওয়েব সিরিজগুলো দেখো না, সেইগুলো দেখে তোমার মাথা বিগড়েছে। কথা নাই, বার্তা নাই, কোনো লজিক নাই, কিছুই নাই, ঠাস ঠাস গুলি। এত সহজ, এতই সহজ। এই যে হাতের মধ্যে একটা সিগারেট নিয়ে অনেকক্ষণ ধরে টুকটুক করছো, জ্বালাতে পারছো না, জ্বালাও দেখি, দেখি তোমার সাহস কতখানি তুমি বেয়াদব হতে পারো। হ্যাঁ, তোমার শেষটা আমি দেখতে চাই। আমি আমার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসায় দ্বিগুণ লাভের স্কিমে টাকা ইনভেস্ট করেছি। কিছু টাকা কমছে, ওরা বললো এই টাকাটাও জোগাড় করতে হবে। পরে বোনের বিয়ের জন্য জমানো যেই টাকা ছিল সেই টাকাগুলো আমি চুরি করেছি, পুরোটা ওই ব্যবসায় দিয়েছি। পরে গিয়ে দেখি ওরা সবাই উধাও। এইদিকে বোনের বিয়ে ঘনিয়ে আসছে, বন্ধুরা আমাকে ক্রমশ টাকার জন্য থ্রেট দিচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব, কিছুই না। তুমি থানায় যেতে পারতে, কোর্টে যাবে, আইন তোমাকে তোমার টাকা ফেরত এনে দিত। সেটা না করে তুমি কি করলে? নিজেই একটা বেআইনি কাজ করে বসে। সরি, এক্সট্রিমলি সরি। নিজের ভুল তাহলে বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আমার খুব খিদে লেগেছে, হাতের বাঁধনটা খুলে দাও, নাস্তাটা খাই। আমাকে বিশ্বাস করতে পারো, আমি পালাবো না, আর তোমার কোনো ক্ষতিও করবো না। না, কোনো রকম সময় দেয়া ছাড়া, কোনো রকম পরিশ্রম ছাড়া দ্বিগুণ লাভ, এ ধরনের ব্যবসায় কোনোদিন পা বাড়াবে না। এমন ব্যবসা করবে যেখানে নিজস্বতা আছে, নিজের চিন্তা ভাবনা, স্বকীয়তা এগুলোর প্রকাশ পায়, সেই ধরনের ব্যবসা করবে।
শর্টকাট লাভের ব্যবসা পৃথিবীতে বেশি দিন টেকে না। আহ, কি আনন্দ! জানো রফিক, সেই ছোটবেলায় বারান্দায় বসে শীতের রোদ পোহাতাম আর নাস্তা খেতাম। আজ বহুদিন পরে আবার এখানে বসে শীতের রোদে রোদ পোহাচ্ছি আর নাস্তা খাচ্ছি। সবকিছু সম্ভব হতো তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তুমি নাও, তুমিও নাস্তা খাও। নাও। জানো রফিক, প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমাকে প্রেশারের ওষুধ খেতে হয়। আমার তো হাইপার টেনশন আছে, মাঝে মাঝে আমি ওষুধ খেতে ভুলে যাই। এমনকি আমার পরিবারও আমাকে মনে করিয়ে দেয় না। আমাকে কে মনে করিয়ে দেয় জানো? তোমার বাবা। প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে আমাকে বলে, স্যার আপনার ওষুধটা কিন্তু মনে করে খেয়ে নেবেন। এতটাই সে যত্ন করে আমাকে, ঠিক আমার আপনজনের মতো। আহা হাসেম, হাসেম তুমি ভুল করছো। ওর কোনো দোষ নেই। শহরের কোলাহল থেকে বাঁচার জন্য ওকে নিয়ে আমি এই নির্জন জায়গাটা এসেছিলাম। স্যার, আপনি ওরে বাঁচানোর চেষ্টা করেন না। ওরে আমি জন্ম দিছি, আমি তো জানি ও কতটা খারাপ। ওরে অ্যারেস্ট করেন, ও বেআইনি কাজ করছে, আমি নিজে সাক্ষী। অ্যারেস্ট করেন। সেন্ট্রি, ওকে নিয়ে চলো। আব্বা, কোনো কথা হবে না। আব্বা, আমি কি শারমিনের বিয়ে দেখতে পারুম না? আমি কি আমার একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবো না আব্বা? সেটা কোর্টে গিয়া বলবা। কোর্ট যদি আইনে বোঝে তুমি তোমার বোনের বিয়েতে থাকতে পারবা, তাহলে থাকতে পারবা। নিয়ে চলো। আব্বা, আব্বা, যাক স্যার, যাক। ওর শুধরানো দরকার স্যার।